এত কাফাকাফি করছো কেন বউ পাখি? আমার মতো বুড়ো বর পছন্দ হয়নি তোমার? আরাফ কথাটা বলল তাচ্ছিল্যের সুরে, কারণ সে নিজেও জানে যে সে মোটেও বুড়ো নয়। 27 বছর বয়সী তাগড়া যুবক সে। তবে এই মুহূর্তে এসব বলে সে তার প্রিয়দর্শিনীকে খেপাতে যেন ভীষণ মজা পাচ্ছে। সামনের চেয়ারে বেঁধে রাখা হয়েছে 18 বছর বয়সী একটা মেয়েকে। কখন বাঁধলো, কে বাঁধলো, এসব কিছুই মনে নেই তার। যেন এখনো একটা ঘোরের মধ্যে আছে সে। পরনে লাল বেনারসির, মুখে সাদা সেলোটেপ লাগানো, তাই শুধু ঘুংরানির শব্দই শোনা যাচ্ছে মেয়েটার মুখ থেকে। এবার খানিকটা চিন্তার বাজ পড়ল আরাফের কপালে। ওর বউ পাখিটার কষ্ট হচ্ছে, আর ও এতক্ষণ কিছুই টের পায়নি। তড়িঘড়ি করে সেলোটেপটা খুলে দিয়ে মুখটা ভালো করে দেখলো আরাফ। গেমে নিয়ে একাকার একটা মুখ, আচমকিক বয়ে শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তার বিয়ে করা বউয়ের মুখে ভেবে দেখতে হবে, ভেবেই মন খারাপ হয়ে গেল আরাফের। কত প্ল্যানিং ছিল তার বাসর রাত নিয়ে, আর ওই পচা শ্বশুরমশাই কিনা তার এতদিনের সব প্ল্যানে জল ঢেলে দিচ্ছিল। তার ড্রিম গার্লকে বিয়ে দিয়ে দিচ্ছিল অন্য কারোর সাথে। আমাকে প্লিজ ছেড়ে দিন, যেতে দিন আমাকে প্লিজ। মুখ খুলতে এটা বলে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। এই না, একদম কাঁদবে না তিতির, তোমার কান্না কি আমার সহ্য হয় বলো? আর কোথায় যাবে তুমি? বিয়ের পর মেয়েদের কাছে তাদের স্বামীর বাড়িই হচ্ছে আসল বাড়ি। খুব গর্বের সাথে বলল আরাফ। হাতের বাঁধনগুলো খুলে দিতে লাগলো পরপর। আর যেন এই সুযোগটার অপেক্ষাতেই ছিল মেয়েটা। হাতের বাঁধন খোলার সময় আরাফের হাতে এক কামড় বসিয়ে দিল। আরাফ আর সুযোগ আওয়াজ করে ছিটকে সরে দাঁড়াতেই চেয়ার ছেড়ে উঠে পড়ল তিতির। মনে মনে একটাই চিন্তা, যে করেই হোক পালাতে হবে এই বাঘের ডেরা থেকে। মেয়েটা একদরে রুমের দরজার কাছে গিয়ে দরজাটা খোলার চেষ্টা চালালো কিছুক্ষণ, কিন্তু উপরওয়ালা এবারও সহায় হলো না তিতিরের। কারণ এই রুমের দরজা বর্তমানে লক করা, আর সে গ্যারান্টি দিয়ে বলতে পারে চাবিটা আরাফের কাছেই আছে। হুট করে আরাফ পিছন থেকে খুব কাছাকাছি চলে এলো ওর। কি করবে এই লোক এখন? ওকে মেরে টেরে ফেলবে নাকি? চোখ খিসে হাত দুটো দিয়ে শাড়ির দুই সাইড খামচে ধরলো তিতির। মুহূর্তে শ্বাস আটকে গেল ও। টের ফেলো আরাফের নরম নিঃশ্বাস ওর ঘাড়ের ওপর পড়ছে। তুমি কি আমার থেকে পালাতে চাইছো বউ পাখি? আরাফের কাঁপানো হাসি আর বিদ্রুপের সাথে বলা কথাগুলো তিতিরের সারা গায়ে রক্ত হিম করে দিল। মেয়েটা ওভাবেই চোখ খিসে এক নিঃশ্বাসে বলে গেল, খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবেন না আপনি। আমি কিন্তু তাহলে আপনাকে আবারও কামড়ে দেব। পিছলে হাসলো আরাফ। পরপর তিতিরের কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার কি মনে হয় তুমি শুধু কামড় দিয়ে আরাফ চৌধুরীকে ঘায়েল করতে পারবে? ইউ নো হোয়াট বউ পাখি, ইউ নিড টু বি মোর স্কিল টু কিল এ মাস্টার লাইক মি। ইউ নো হোয়াট বউ পাখি, ইউ নিড টু বি মোর স্কিল ডু। মানুষটা হাসছে ঠোঁট বাঁকিয়ে, চোখ জোড়া স্থির তিতিরের গালের ওপর। কিন্তু কথাগুলো শোনা মাত্রই দফ করে জ্বলে উঠল তিতির। ফরফর আরাফের দিকে মুখ ফিরিয়ে পায়ের আঙ্গুল ভর দিল। কোমরে হাত রেখে বলল, দেখুন আপনি আরাফ হন আর বরফ হন, আমি আপনার বউ পাখি নই। না আপনাকে আমি চিনি না, আপনার সাথে আমার কোনো দিন বিয়ে হয়েছে। সো প্লিজ আমাকে যেতে দিন। আরাফের চোয়াল শক্ত হলো মুহূর্তেই। যে চোখ এতক্ষণ তিতিরের জন্য নরম ছিল, সেই চোখে এসে বিড়ল আক্রোশ। তা দেখেই কেঁপে উঠল মেয়েটা। বুঝলো আরাফ রেগে গেছে, ভয়াবহ রকমের রেগে গেছে। হতেই পারে লোকটা তিতিরকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে, কাছের কোনো মানুষ ভেবে ভুল করছে। কিন্তু এভাবে কথাগুলো বলা মনে হয় ঠিক হয়নি। তিতির যখন এসব আকাশ পাতাল ভাবনার বিবর, ঠিক তখনই ওর সামনে কিছু ছবি চুরি পেলে মুখ খুললা আরাফ। তুমি আমার বউ নও? আমাদের বিয়ে হয়নি? তাহলে এগুলো কি? এখন বলো, এই ছবিগুলোও কি মিথ্যে, আমার বানানো? একটা কথা যেন মনে রেখো, এই আরাফ চৌধুরী কেন যদি মরতে হয়, তবুও সে তোমাকে তার বউ বানিয়েই মরবে। তিতিরের সামনে পড়ে থাকা ছবিগুলো তুলল এক এক করে। এক একটা ছবি যেন পায়ের তলার মাটি সরিয়ে দিল। অসম্ভব, এই লোকটা তিতিরকে অজ্ঞান করে বিয়ে করেছে, অথচ কোনো কিছুই বুঝতে পারলো না। প্রথম ছবিতে ওর আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে কাবিন নামায়। সাদা পায়জামা পাঞ্জাবিতে বর্ষেছে আরাফ, তিতিরকে দূরে আছে পাশে থেকে। এই মুহূর্তে ছবিটি ক্যামেরা বন্দি করা হয়েছে, কিন্তু তিতিরের এসব কিছুই মনে নেই। কি করে মনে থাকবে? ওর তো জ্ঞানই ছিল না তখন। তিতিরের হাত পা কাঁপছে, ভয়ে আরও শুকনো হয়ে গেছে ছোট্ট মুখটা। এই লোক একটা সাইকো, বদ্ধ উন্মাদ যাকে বলে, এমন একটা লোককে তিতির কখনোই বিয়ে করতে পারে না। আর বিয়ে যদি করেও থাকে, তবুও সে বিয়ের কোনো ভিত্তি নেই।
ও তো সজ্ঞানে চাপ দেয়নি কাবিন নামায়, ঘৃণায় গুলিয়ে এলো ওর শরীর, ভয় ফেলেও ভেঙে পড়ল না। আরাফের দিকে তাকানো আগুন চোখে। কোনো মেয়েকে অজ্ঞান করে বেনারসি পরিয়ে কাবিন নামে আঙ্গুলের সাফ নিলেই বিয়ে হয়ে যায় না আরাফ চৌধুরী, যে দিদি নামায়। তিতিরের কোনো কথাই গুরুত্ব দিয়ে শুনল না লোকটা। দুদিকে গাঁড় পাকালো, মট মট করে শব্দ তোলে। পরপর আচমকায় একটানে তিতিরকে মুখের কাছে আনলো। দুজনের মাঝে এখন 1 ইঞ্চি দূরত্ব রাখলো না। হাতে হ্যাঁচকা টান পড়ায় ব্যথায় ঘুঙড়িয়ে উঠল মেয়েটা, কিন্তু সেদিকে নজর নেই আরাফের। মাথায় খুঁজছে ফেসর, নিজের বউ কিনা বলছে এই বিয়ে সে মানে না। প্রচণ্ড রাগের মধ্যেও পেট চেপে হাসলো আরাফ। তিতির কি বুঝতে পারছে না আরাফ কতটা ভয়ঙ্কর হতে পারে ওর জন্য? না, বুঝতে পারছে না। আর হয়তো এজন্যই এখনো এসব বলার সাহস পাচ্ছে। পরপর এক হাত দিয়ে গোডাউনের দরজার লক খুলে অন্য হাত দিয়ে তিতিরকে টেনে নিয়ে গেল দরজার বাইরে। একই জায়গায় দুবার টান পড়ায় ব্যথায় বুকড়ে উঠল মেয়েটা। দাঁতে দাঁত চেপে চোখের পানি মুছে বলল, এতই যখন ভালোবাসেন আপনার বউ পাখিকে, তাহলে বারবার এভাবে ব্যথা দিচ্ছেন কেন? তিতিরের দিকে না তাকানো আরাফ সুখের সামনে চেয়ে আওড়ায়, তোমাকে কাছে না পেয়ে এতদিন আমি যে ব্যথা সহ্য করেছি, তার কাছে এই ব্যথা কিছুই না বউ পাখি। তিতির অবাক হলো লোকটার কথা শুনে। ওর কান্না ধমক বাড়লো। তারপর সেই কান্নার ভিতরে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আপনি? আমি কোথাও যাব না আপনার মতো পাগলের সাথে। আরাফ হাসলো, ভীষণ জোরে হাসলো, যে হাসির আওয়াজ অন্তরাত্মা কাঁপিয়ে দিল তিতিরের। এখানে হাসির তো কিছু বলেও নি, তাহলে এভাবে হাসছে কেন লোকটা? এসব ভাবনা চিন্তার মধ্যে তিতিরকে ঠেলে গাড়িতে উঠালো আরাফ। পর নিজে থেকে উপরে ঝুঁকে সিট বেল্ট পরিয়ে দিল, কিন্তু বের হওয়ার সময় ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, প্রথম বিয়ে অজ্ঞান করে করেছি তো কি হয়েছে বউ পাখি? পরের বিয়েটা তোমার জ্ঞান থাকতেই করব। এই আরাফ চৌধুরী তার বউ পাখিকে শুধু একবার নয়, 1000 বার বিয়ে করতেও রাজি আছে। প্রত্যুত্তরে আর কিছু বলার সাহস পেল না তিতির। এই পাগলকে কিছু বলে লাভ নেই, শুধু সুযোগ খুঁজতে হবে এর থেকে পালানোর। একবার বাবার কাছে কল দিতে পারলেও তিতিরকে খুঁজে বের করতে সময় লাগবে না ওর বাবার। গায়ে না করে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা, বসলে শান্ত হয়ে। আরাফ ততক্ষণে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়েছে। আজকে ভীষণ ফুরফুরে মেজাজ আছে ও। নিজের বউ পাখিকে বৈধভাবে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। ভাবতে আরাফের বুকের ভিতরটা একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হলো। তার বউ পাখি। মানুষটা গাড়ি স্টার্ট দিল গুনগুনিয়ে। গানটা ধরতে পারলো তিতির মানুষটার পাশের সিটে চুপ করে দেখছে আরাফ নামের পাগলটাকে, যার বলিষ্ঠ হাত শক্তপোক্তভাবে ধরে আছে গাড়ির স্টিয়ারিং হুইল। আরাফের ঘন চুল, চোখের সামনে, কথা বলার ধরন সবটা তিতিরের বিপরীত। যদি পরিস্থিতি স্বাভাবিক হতো, যদি অজ্ঞান করে বিয়ে করার বদলে কোনোদিন বিয়ের প্রস্তাব নিয়ে আসতো আরাফদের বাড়িতে, সেদিনকে প্রেমে পড়তে বাধ্য হতো তিতির এই পাগলটা। হুট করে ব্রেক কষল আরাফ। ভাবনায় বিচ্ছেদ ঘটল তিতিরের। নড়ে চড়ে বসলো। অসম্ভব। সওদাগর বংশের মেয়ে মরে গেলেও এই পাগলের প্রেমে পড়তো না, কখনো না। কন্ট্রোল, তিতির কন্ট্রোল। নিজের মনে মনে এসব ভাবতে ভাবতে মেয়েটা টেরই পেল না কখন আরাম গাড়ির দরজা খুলেছে। টের পেল যখন আরাম হাঁটু গেড়ে বসে পড়লো ওর সামনে। বরকালো মেয়েটা চোখ বড় বড় করে চাইতে হাঁটুর উপরের দিকটা ইশারা করলো আরাম। বলল, এখানটায় পা রেখে নামো বউ পাখি। গাড়িটা বেশ উঁচু, তোমার নামতে অসুবিধা হবে। আমি নামবো না। জেদ ধরল তিতির। সপাটে মুখটা ঘোরালো অন্যদিকে। আমাকে আবার ব্যথা দিতে বাধ্য করো না তিতির। আরাফের গলার স্বর শক্ত, চোখের ছাউনিতে আদেশ। তবুও ভয়ে ডরহীন তিতির উল্টে বিড়বিড় করে বলল, কত বড় সাহস পাগলটার! এতক্ষণ বউ পাখি করে গলা শুকিয়ে ফেলেছিল, অথচ এখন আমার নাম ধরে ডাকছে। মনে মনে ফুসলো মেয়েটা। এদিকে আরাফেরও মেজাজ গরম হতে লাগলো ক্রমশ। আর কতক্ষণ পরীক্ষা দিতে হবে ওকে ওর ভালোবাসা প্রমাণ করার জন্য? আর কত? তারপরে তিতিরকে মুহূর্তে দাঁতে দাঁত পিষল মানুষটা। তুমি এখন যে তেরামিটা আমার সাথে করছো, আমি সেই তেরামির উপর PhD করা। সো বি কেয়ারফুল বউ পাখি। আরাফের হুমকিতেও কাজ হলো না। উল্টো যখন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে প্রস্তুত লেগে গেল তিতির, তখনই ওকে গাড়ি থেকে কোলে তুলে নিল মানুষটা। পরপর ওর মুখের কাছে মুখ নিয়ে আওড়ালে, বলেছিলাম না আমার সাথে তেরামি করতে এসো না বউ পাখি। তিতির থমকালো, বিমূঢ়তায় বুঝলো ছোয়াল।
এতটাও আশা করেনি ও। এত দেখে মারাত্মক লেভেলের পাগল। তিতিরকে কোলে নিয়ে বাড়ির দরজার সামনে আসলো আরাফ। এরপর এক পাশে পা দিয়ে বাড়ির দরজার সজোরে এক লাথি। মুহূর্তেই দুপাশে সরে গেল চৌধুরী বাড়ির দরজা। বিকট শব্দে কেঁপে উঠল তিতির সহ বাড়ির সকলে। হন্তদন্ত হয়ে ছুটে আসলো ওদের সামনে। আরাফের দাদি, মা, বোন সবাই অবাক। আরাফের মা ফারহানা আফরোজ তিতিরকে দেখে মুখে আঁচল চাপলেন। ছেলেটা আবার কি পাগলামি করে এসেছে কে জানে। অস্পষ্ট আওড়ালেন, এসব কি বাপ, কাকে নিয়ে এসেছিস তুই? আরাফের কপালে বাস সসূচক শব্দ করে বলল, আশ্চর্য তো মা, কোলে করে তো পাশের বাড়ির কুদ্দুসের বউকে নিয়ে আসবো না, অবশ্যই নিজের বউকেই এনেছি। ছেলের কথা শুনে আঁতকে উঠলেন ফারজানা। অথচ আরাফের দাদি ফরিদা পারভিন পোকলা দাঁতেই হাসলেন। পরপর তাগাদা দিয়ে বললেন, আহা বৌমা, আগে ওগরে ঘরে যাইতে দাও তো। দাদুভাই সে কখন থেকে নাত বউরে কোলে নিয়ে দাঁড়াইয়া রইছে। তিতিরের মুখ কিঞ্চিত ভাগ বিস্ময়ে। দাদি তো দেখি নাতির এক কাঠি উপর। আরাফদের কাজের মেয়েটাও মিটি মিটি হাসছে ওদের দেখে। লজ্জায় পড়ে আরাফের কানের কাছে মুখ নিল তিতির। চোখ খিচে ফিসফিস করে বলল, আপনি কি পাগল? প্লিজ আমাকে নামিয়ে দিন, প্লিজ। আপনার সব কথা শুনবো আমি, কিন্তু দয়া করে আমাকে আর লজ্জায় ফেলবেন না। আরাফের অভিব্যক্তি নিরেট। সেভাবে কাঁধ উছিয়ে বলল, টু লেট বউ পাখি, তখন তার আমি না করলেই পারতে। তাহলে এখন আর এভাবে লজ্জায় পড়তে হতো না, আর এই পাগলটার পাগলামিও দেখতে হতো না। পরপরই উপরতলায় যেতে সিঁড়িতে পা বাড়ালো আরাফ। আর তখনই সামনে এসে দাঁড়ালেন আরাফের বাবা আহনাফ চৌধুরী। দরাজ গলায় বললেন, দাঁড়াও, বাদরামোর একটা সীমা থাকা উচিত। আমার অনুমতি ছাড়া কোথায় যাচ্ছ তুমি? মেরে তোমার আহনাফ চৌধুরীর কথা শেষ করতে দিল না আরাফ। তার আগেই বলে উঠল, তোমাকে নাতি নাতনি গিফট করতে যাচ্ছি বাবা, এখন প্লিজ ছেড়ে দাও, নয়তো সব এনার্জি এখানেই শেষ হয়ে যাবে। তোমাকে নাতি নাতনি গিফট করতে যাচ্ছি বাবা, এখন প্লিজ ছেড়ে দাও, নয়তো সব এনার্জি এখানেই শেষ হয়ে যাবে। ছেলের কথা শুনে ভদ্রলোক বুকে হাত দিলেন। হাই প্রেশারের মানুষ, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। কিন্তু সেদিকে তার ছেলের খেয়াল আছে? সেতে দিব্যি বোম ফাটিয়ে দাঁত বের করে রেখেছে। আরাফ কথাগুলো বলে তাকালো তিতিরের দিকে। হেসে চোখ টিপতেই খেকিয়ে উঠলেন আহনাফ চৌধুরী। বাদরামোর একটা লিমিট থাকা দরকার। এই শিখিয়েছ তুমি তোমার ছেলেকে ফারহানা? বাপকে বলছে কি না, নাতি নাতনি গিফট করতে যাচ্ছি, ছেড়ে দাও। বিরক্ত হলো আরাফ। নতুন বউ কোলে নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মানুষ খারাপ বলবে না? আমি তো তাও তোমাকে ওয়ার্নিং দিয়ে নাতি নাতনি আনার ব্যবস্থা করছি। তুমি তো দাদাজানকে তাও বলনি। ডিরেক্ট বউয়ের সাথে বাচ্চা সহ বাড়িতে এসে উঠেছে। আরাফ, টেনে তোমার জিভ ছিঁড়ে ফেলবো আমি, বেয়াদব ছেলে। আহনাফ চৌধুরীর ধমকে কেঁপে উঠল বসার ঘরের সবাই। তবুও থামল না আরাফ। তাহলে তুমি ঠিক কি চাইছো বাবা? দাদাজান যেমন মাকে আর আমাকে দেখে হার্ট অ্যাটাক করেছিল তেমন কিছু? আরাফ চৌধুরী শব্দ খুঁজে পেলেন না ছেলের কথার জবাব দেয়ার মতো। আহত শ্বাস ফেলে শুধু বললেন, এই মেয়েকে রেখে আমার রুমে আসো, তোমার সাথে আমার আলাদা বোঝাপড়া আছে। আরাফ তিতিরকে কোল থেকে নামালো একেবারে ওর রুমে নিয়ে গিয়ে। পরপর বেডের ওপর তিতিরকে বসিয়ে নিজে হাঁটুতে ভর দিয়ে বসল ওর সামনে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবার কথায় কিছু মনে করো না। প্রথমবার শ্বশুর হয়েছে তো, তাই একটু বেশি রিয়েক্ট করে ফেলছে। বিরক্তিতে চোখ খিঁচল মেয়েটা। কিছু বলতে গিয়েও ঠোঁট টিপে আটকালো। এই লোককে কিছু বলা আর না বলা সমান। বাবাকে পর্যন্ত ছাড় দেয় না। কিছু একটা মনে পড়তেই উঠে দাঁড়ালো আরাফ। আবদারের স্বরে বলল, আমি চৌধুরী সাহেবের সাথে একটু কথা বলে আসছি। মিষ্টি তোমার খাবার নিয়ে আসলে খেয়ে নিও কেমন? তিতির নিশ্চুপ। ভাবছে শুধু কি করে একটা ফোন জোগাড় করে বাসায় জানাবে সবটা। মৌনতার কারণ খানিকটা আঁচ করতে পারল আরাফ। হুট করেই বসে থাকা মেয়েটার দুপাশে হাত রেখে ঝুঁকে আসলো মুখের সামনে। রাগ দেখাও সমস্যা নেই, কিন্তু কথা বন্ধ রাখা এই রুমে এলাউড নয়। নয়তো দিনে কথা বন্ধ রাখবে, রাতে তোমার গলা গোটা মহল্লা শুনবে। তিতিরের রাগের পারদ বাড়ল তরতর গতিতে। আগুন চোখে তাকাতেই কপালে টোকা দিল লোকটা। আরেকটা কথা, এই ছোট মাথায় পালানোর মতো বড় বড় দুষ্টু বুদ্ধি এটো না। তোমার পায়ের তালু মেঝেতে পড়লেও কিন্তু সেই খবর আগে আমি টের পাবো। সাবধান বউ পাখি। উদ্ধৃতি চিহ্ন। বাকরুদ্ধ মেয়েটার ঠোঁট ফাঁক হয় কিঞ্চিত। হতচেতনে চেয়ে চেয়ে দেখে আরাফের প্রস্থান। এই পাগলটা কি করে বুঝলো ও পালানোর কথা ভাবছিল? তখনই খাবার নিয়ে রুমে ঢুকলো মিষ্টি। সম্পর্কে সে আরাফের ছোট বোন।
বয়স বেশি না, তিতিরের থেকে কয়েক বছরেরই ছোট হবে। তবে নিজের নামের মতোই মিষ্টি আর মিশুকে। তিতিরের পাশে বসেই আগে বলে উঠল, তোমাকে ভাবিজান বলে ডাকি? মেয়েটা অনিশ্চয়তায় মাথা কাত করতেই হাতজোড়া শক্ত করে ধরে ফেলে মিষ্টি। গলার স্বর ভেঙে এলো ওর। তোমার কাছে একটা আবদার করব ভাবিজান, ছোট বোন হিসেবে। তিতির হ্যাঁ না কিছু বলার সুযোগ পেল না। তার আগেই মেয়েটা আওড়ালো, ভাবিজান, আমি জানি তুমি ভাইয়ার কাণ্ড কারখানায় খুবই বিরক্ত। কিন্তু বিশ্বাস করো, আমার ভাইয়া খারাপ মানুষ না। তুমি প্লিজ ওকে ভুল বুঝো না। তোমার ভাই পুরোপুরি সুস্থ নন মিষ্টি। ওনাকে ইমিডিয়েটলি মেন্টাল এসাইলামে নিয়ে ভর্তি করাও। বিড়বিড় করে বলল তিতির। কিন্তু মিষ্টি শুনে ফেলল সেটা। দীর্ঘ এক শ্বাস ফেলল সে। পরপর খাবারের থালাটা তিতিরের সামনে রেখে বলল, ভাবিজান, তুমি খেয়ে নিও মনে করে। আর কিছু লাগলে আমাকে ডেকো। মিষ্টির কোচিং এ যেতে হবে। সামনে পরীক্ষা, তাই আর বেশি সময় বসতে পারল না। কিন্তু উঠতে নিলেই ওর হাতটা খপ করে ধরে ফেলল তিতির। তুমি এই মাত্র বললে না, আমার কিছু লাগলে তোমাকে ডাকতে? মেয়েটা ওপর নিচ মাথা নাড়ল বোকা বনে। মনে মনে বাঁকা হাসল তিতির। এবার আর ওর পালানো ওই পাগলটাও আটকাতে পারবে না। গলার স্বর নিচু করে বলল, আমাকে জাস্ট 2 মিনিটের জন্য তোমার ফোনটা একটু দিতে পারবে? তুমি ওই মেয়েকে কিডন্যাপ করে এনেছো? আঁতকে উঠলেন চৌধুরী বাড়ির কর্তা। নিজের বউকে বাড়িতে নিয়ে আসা যদি কিডন্যাপ হয়, তার মানে কি তুমিও মা কে কিডন্যাপ করেছো বাবা? দাদাজান ও নিশ্চয়ই দাদিকে কিডন্যাপ করেছিল। আরিফ বাস, কিডন্যাপ করে বিয়ে করা তার মানে আমাদের রক্তে আছে। ও আহ, কেয়া বাত, কেয়া বাত। বেশ আয়েশ করে কথাটা বলল আরাফ। পায়ের ওপর পা তুলে বসল আহনাফ চৌধুরীর রকিং চেয়ারে। ছেলের কথায় মুহূর্তেই চোয়াল শক্ত হলো ওনার। দাঁতে দাঁত পিষে বলল, ওই মেয়ের বাবাকে জানো? এই গোটা শহরের সবচাইতে বড় মাস্তান। তার হাতে মরার যখন এতই শখ হয়েছিল তোমার, তাহলে আমাকেই বলতে পারতে, আমিই মেরে দিতাম তোমাকে। নিঃশব্দে হাসল আরাফ। মরার ভয়ও পায় না। চেয়ারে ঝুলতে ঝুলতে আওড়ালো, টেনশন করো না বাবা, তোমার এই ছেলে তোমাকে ডজন খানেক নাতি নাতনি না দিয়ে মরবে না। জাস্ট শাট আপ। ভোটের দিন ভরা মঞ্চে ওর বাবার লোকেরা যে তোমাকে গুলি করেছিল, ভুলে গেছো সে কথা তুমি? আরাফের ঠোঁট বেঁকে এলো একপাশে। প্রস্তর সম আননে প্রহসনের ছাপ। দাঁড়িয়ে হাত প্যান্টের পকেটে গুজে বলল, শ্বশুর জামাইয়ের মধ্যে একটু আধটু খুনসুটি হবে এটাই তো স্বাভাবিক বাবা। তোমার মেয়ের আগে বিয়ে দাও, তখন দেখবে তোমারও এমন খুনসুটি করতে ইচ্ছে করবে মেয়ের জামাই সাথে। ট্রাস্ট মি। না কোনোভাবেই নিজের ছেলেকে বোঝাতে পারছেন না উনি। বুকের ব্যথাটাও বাড়ছে ক্রমশ। ক্লান্ত শরীর নিয়ে বসে পড়লেন বিছানার ওপর। শেষবারের মতো বললেন, তিতিরের বাবা তোমার অপোজিশন পার্টির নেতা। এবারে তোমার ভোটে জেতাটাও ভালোভাবে নেননি উনি। তাই তো তোমাকে প্রাণে মারতে চেয়েছিলেন। তারপরও তুমি ওই মাস্তানের মেয়েকে নিজের জীবনের সাথে জোড়ালে। আহনাফ চৌধুরী অপেক্ষায় থাকলেন ছেলের উত্তর শোনার জন্য। দরজার ওপাশে অপেক্ষায় থাকলো আরও একজন, সে হলো তিতির। মিষ্টি ফোন দেয়নি ভাইয়ের ভয়ে। তাই তো রুম ছেড়ে বেরিয়েছিল মেয়েটা, এই আশায় যে কেউ অন্তত সাহায্য করবে ওকে। তখনই পা জোড়া থামল এই ঘরের সামনে। ডোরের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল বাপ ছেলের কথা। একটা লম্বা শ্বাস নিল আরাফ। পরপর দেয়ালের সাথে হেলান দিয়েই বুকে হাত বাঁধল। আন্ত মুখে হেসে বলল, তিতিরকে আমি শুধু আমার জীবনের সাথে না, আমার প্রতিটা শিরায় উপশিরায়, আমার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে ফেলেছি। ও না থাকলে আমি এমনিতেই মরে যাব বাবা, তার থেকে এইটুকু লাইফ রিস্ক নিয়ে বেঁচে থাকাই কি ভালো না? ইডিয়েট, একই সাথে বলে উঠল শ্বশুর বৌমা। একজন দরজার এপাশে বসে, অপরজন ওপাশে দাঁড়িয়ে। আশা করি তুমি যেটা শুনতে চেয়েছিলে, সেটা শুনে ফেলেছ। আমি তাহলে আসি, নয়তো আমার বউটার আবার দরজার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাবে। আর এখনই পা ব্যথা হলে তোমার নাতি নাতনিদের আনার প্রসেসিং কিভাবে শুরু করব বলো তো? তিতির স্তম্ভিত। ও যে দরজার পিছনে দাঁড়িয়ে আছে, সেটা ওই লোক বুঝল কি করে? কোনোভাবে তিতিরকে দেখে ফেললে নাকি? বিরক্তিতে সূচক শব্দ করলেন আহনাফ চৌধুরী। কপালে কয়েক পড়ত ভাঁজ ফেলে বললেন, যেখানে ইচ্ছে যাও, শুধু আমার চোখের সামনে আর এসো না। উপরওয়ালা ভালো জানেন কোন পাপের শাস্তি হিসেবে তোমাকে পেয়েছিলাম আমি। আরাফের ঠোঁটের পাশে সূক্ষ্ম হাসির রেখা। বুকে হাত গুজেই বলল, এটাকে শাস্তি কেন বলছো? নেয়ামত বলো নেয়ামত। আমি আশাতেই না দাদাজান এত তাড়াতাড়ি উপরে গেল। তুমিও সব সম্পত্তি একা ভোগ করতে শুরু করলে। সেই তুমি কি না আমাকে পাপের শাস্তি বলছো? এ তোমার কেমন বিচার বাপ? উদ্ধৃতি চিহ্ন।
আহনাফ চৌধুরী হতাশ। বিমুর মুখে মাথা নাড়লেন শুধু। এই বয়সে ছেলের সাথে তর্কে যাওয়ার শক্তিও নেই তার। তিতির হাঁসফাঁস করে দরজার পেছনে দাঁড়িয়ে। না, কোনোভাবেই ওই পাগলের হাতে পড়া যাবে না। তার আগেই রুমে চলে যেতে হবে ওকে। কিন্তু বিপত্তিও ঘটল ওখানেই। তাড়াহুড়োতে কখন যে শাড়িতে পা পেঁচিয়েছে, খেয়ালই করেনি তিতির। যেতে নিলেই হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। পাশে রাখা লম্বা মতন টুলের উপর কাচের ফুলদানি। হাতের ধাক্কা লেগে সেটাও মাটিতে পড়ে খান খান। কাচের টুকরো এসে বিঁধল ওই ফর্সা পায়েও। ব্যথায় চোখমুখ কুঁচকে এলো মেয়েটার। তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করল সবটা। শব্দ করল না একটুও। পাছে পাগলটা যদি টের পেয়ে যায় ও এখানেই ছিল। আর ঠিক সেই সময়ে ওর পিছন থেকে এসে উকি দেয় কেউ একজন। টু উকি। ঘটনার আকস্মিকতায় ধরফরায় তিতিরের বুকের ভিতর। মুখ ঘুরিয়ে দেখার আগেই এক ঝটকায় শূন্যে উঠল শরীরটা। পড়ে যাওয়ার ভতে জড়িয়ে ধরল আগন্তুকের গলা। চোখ খিচে বন্ধ ওর। হুট করেই কানের পাশে কারোর গরম নিঃশ্বাস। মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই বুড়ো বরটাকে এতটাই মিস করছিলে যে, একেবারে কেঁদে কেটে বুক ভাসিয়ে দিচ্ছ বউপাখি? ভালো টালো বেশে ফেললে নাকি আবার আমাকে? শটান চোখ মেলে চায় তিতিরের। আরাফের কোলে নিজেকে আবিষ্কার করতেই রাগে নাকের ডগা লাল হয়ে ওঠে ওর। এক হাত আরাফের গলায় রেখে অন্য হাত দিয়ে ভেজা গাল মোছে। পরপর মুখ ফুলিয়ে বলল, বয়েই গেছে আপনাকে ভালোবাসতে আমার। নামিয়ে দিন আমাকে, নামিয়ে দিন বলছি। আরাফ নামায় না ওকে। সোজা পা বাড়ায় নিজের রুমের দিকে। যাওয়ার সময় সামনে পড়ল কাজের মর্জিনা। তাকে দেখে থামল আরাফ। কাঠোকাঠ গলায় বলল, মাকে বল একটা নতুন সুতির শাড়ি বের করে দিতে। বউ কি এই ভারী বেনারসি বদলে আমার লুঙ্গি পরে ঘুরবে? মর্জিনা থতমত খায়। বিস্ময়ের তোরে চোখ বড় বড় করে শুধোয়। আজ্ঞে, চাইনিজ ভাষায় বলবো, বাংলা বুঝো না? মর্জিনা ঢোক গিলল। আমতা আমতা করে বলল, কিন্তু আম্মা তো মেলা রাগ পাইছে। ফুইল্লা আছে ঘরের ভিতর। এখন শাড়ির কথা কইলে যদি মাইর দেয়? আরাফের চোখে মুখে স্পষ্ট বিরক্তি। মাও যে কেন এমন করছে? দুদিন পর দাদি হবে, কোথায় সেই খুশিতে এখনই সন্দেশ বিলানো শুরু করবে সবাইকে। তা না, মুখ ফুলিয়ে বসে আছে। আচ্ছা বেশ, মিষ্টিকে বল, শাড়ির সাথে একটা ফার্স্ট এইডের বক্সও পাঠাতে। নাকি এটাও পারবি না? মর্জিনা কেঁপে ওঠে ওই গম্ভীর কণ্ঠে। তড়িঘড়ি মাথা কাত করে ছুট লাগায় মিষ্টির ঘরের দিকে। আরাফও এসে থামে নিজের কামরার সামনে। এক পা দিয়ে ভিড়ানো দরজা ঠেলে ভিতরে ঢোকে। পরপর তিতিরকে কোলে নিয়েই বসে পড়ে বিছানার উপর। একদৃষ্টিতে দেখতে থাকে গুটিসুটি হয়ে থাকা তার পুতুলের মতো বউটাকে। মেয়েটার চোখে এখনো পানিতে টলমল। সাদা বিছানা ভিজেছে পায়ের কাটা জায়গা দিয়ে ফোটায় ফোটায় চুইয়ে পড়া রতে। জ্বালাপোড়ার সাথে ব্যথায় রয়ে গেছে সেখানটায়। আরাফ তর্জনী দিয়ে সেই রত ছোঁয়। পরপর সেই আঙুল স্লাইড করে মেয়েটার গালে। সিটিয়ে আসে তিতির। শোনে এক মাদকতা মেশানো কণ্ঠ। কাঁদলে কাউকে এত সুন্দর লাগে এই প্রথম দেখলাম। আমার বউয়ের গালের রঙও দেখি এই রতের রঙের মতোই। কি করেছো বলো তো তুমি আমায়? হোয়াট হ্যাভ ইউ ডান টু মি ডার্লিং? আরাফের কথা শুনে আবারও ফুঁসে ওঠে তিতির। নিজের ছোট্ট হাত মুষ্টিবদ্ধ করে। পরপর আরাফের শক্তপোক্ত বুকের ওপর জোরেসোরে কিল বসিয়ে বলে, এখনো তো কিছু করেনি, তবে এবার করব। জানে মেরে ফেলবো আপনাকে। তারপর পালাবো এখান থেকে। আরাফ ঠোঁট বাঁকায়। বিদ্রুপের ন্যায় হেসে ঝুঁকল মেয়েটার মুখের সামনে। নিম্নাষ্ঠ কামড়ে বলল, আমার সাথে ফ্লার্ট করছো বউপাখি? আক্রোশের তোরে তিতির কাঁপছে। চোখ দিয়ে যেন ভস্ম করে দেবে আরাফকে। হুট করেই বাঘিনীর মতো পাঞ্জাবির কলারে থাবা বসালো। দাঁতে চিবিয়ে চিবিয়ে বলো, ফ্লার্ট কেন? আপনার সাথে আর কি কি করি শুধু দেখুন আপনি। মানুষটার বুকের ভিতর হৃৎপিণ্ডের গতি বাড়ে। সংযমের ঠুনকো নৌকোটা গতি হারায় ধুকপুকনির কবলে। তোলপাড় শুরু হয় সেখানটায়। তুমি এমন ভাবে তাকালে যে আর সামলাতে পারি না নিজেকে। এতটাও বেসামাল হবেন না, যাতে প্রাণটাই হারাতে হয়। আহহ, জানো তো, বউয়ের হাতে কিন্তু মরেও শান্তি। অ্যাটলিস্ট ওপরে গিয়ে বলতে পারবো যে, বউয়ের হাতে মরেছি। কোনো চামচিকার হাতে নয়। তিতিরের ধৈর্যের বাঁধ ভাঙে। কোলে বসেই ঠেলে ঠুলে নামতে চাইলে আরো শক্ত করে জাপটে ধরে আরাফ। শশস, এত নরলে আমার কাজটা শুরু করব কি করে? মেয়েটার চোখ ফুটবল। চোয়াল ঝুলে ফাঁক হয় ঠোঁটজোড়া। অস্পষ্টে আওড়ালো, কি করবেন আপনি? তখনই দরজার সামনে এসে দাঁড়ায় মর্জিনা। আরাফ ভেতরে আসতে ইশারা করতেই হাতের ফার্স্ট এইডের বক্স আর একটা শাড়ি রেখে যায় বিছানার উপর। আরাফ এক হাত দিয়ে সেই বক্সটা নেয়। পরপর তুলোতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ঝোঁকে তিতিরের পায়ের কাছে। আলতো করে ছোঁয়ায় কাটা জায়গায়।
তিতির চোখ মুখ খিচে সবেগে খামচে ধরল মানুষটার পাঞ্জাবির গলার পিছন। ব্যথা লাগছে? নরম গলায় প্রশ্ন শুনেই চোখ খুলল। তিতির কিরমির করে বলল, না, আরাম লাগছে। আর কিছু? কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে শ্বাস ফেলল মানুষটা। পরপর বলল, আরও তো অনেক কিছু। তবে আপাতত থাক, আগে পা ভালো হোক, তারপর। প্রত্যুত্তরে কিছু বলতে গিয়েও থামে তিতির। চরে বসা মেজাজ ঠান্ডা করতেও বেগ পেতে হয় ওকে। আরাফের চোখ তখন বেডসাইড টেবিলে। এক পলক ঢেকে রাখা খাবারের দিকে তাকিয়ে চাইল তিতিরের দিকে। শুধল, খাবার খাওনি কেন তুমি? তিতির আমতা আমতা করল না, জোর গলায় আওড়ালো, খাবো না আমি। আমাকে যেতে না দিলে দাঁতে দানা পর্যন্ত কাটবো না। আরাফের কণ্ঠ দৃঢ়। খাবারের থালা হাতে নিয়ে সামনে ধরল তিতিরের। তুমি খাবে, তোমার বাপও খাবে। নাও হা করো। তিতির ভরকায় ঠিকই কিন্তু দমে না। তেজ দেখিয়ে মুখ ঘোরায় অন্যদিকে। আমি একবার যেটা বলি সেটাই করি। খাবো না বলেছি তার মানে মেরেও খাওয়াতে পারবেন না আপনি আমাকে? আরাফ থামল। থমথমে আনন ভার করে বলল, ছেহ, আমি কি বাংলা সিনেমার শাশুড়ি নাকি যে বউকে মারব? তিতির বিরক্ত চোখে চাইতেন, পুরু ঠোঁট একপাশে সরে আসে ওর। আমার ডিকশনারিতে যে বউ ছাড়া কোনো শব্দ নেই। সেই বউকে মারা তো দূরের কথা, একটা টোকাও লাগাবো না। শুধু একটা বিশেষ সময় বাদে। মেয়েটার কপালে ভাঁজ পড়ল অমনি। কৌতূহলবশত জিজ্ঞেস করে বসল, কোন সময়? আরাফ দাঁতের ফাঁকে নিচের ঠোঁট কণ্ঠে প্রহসন ঢেলে বলল, কেন? আদরের সময়। এবার তুমি খাবে নাকি আমি আমার এই বিশেষ সময়ের কাজকাম এখনই শুরু করে দেব? অমনি তিতিরের মুখ থেকেও তেড়ে এলো পাল্টা জবাব, আপনি যাবেন না আমি চিল্লিয়ে বাড়ির লোক ডাকব? ইমদাদ সৌদাগর, পুরান ঢাকার মানুষ এক নামে চেনে এনাকে। বড় বড় গোডাউন সহ আছে কয়েকটা ব্যবসা। এছাড়াও এমপি পদে দাঁড়িয়েছেন তিনবার। দুবারই জিতেছেন নিজের ক্ষমতার জোরে। তবে মানুষকে ভয় দেখিয়ে জোরজুলুম করে এবার আর টিকতে পারেননি। এক হাঁটুর বয়সী ছেলের কাছে এভাবে উড়ে এসে জুড়ে বসে এমন সোনার ডিমপাড়া হাঁসটা নিয়ে গেল তার। আক্রোশে কাঠের চেয়ারের হাতলে দুম করে কিল বসায় ইমদাদ। পরনে সাদা লুঙ্গি আর হাতা কাটা গেঞ্জি। পিচিক করে পানের পিক ফেলে ইশারায় ডাকল সামনে দাঁড়ানো এক লোককে। আমার আম্মাজানরে পাইছস? লোকটা মাথা নাড়ল দুপাশে। থরথর করে কাঁপছে পুরো শরীর। ঠোঁট শুকিয়ে মুখের আওয়াজও থেমে গেছে। চাইলেও গলা চিরে শব্দ বের হচ্ছে না। ইমদাদ থামল। কুচকুচে কালো গতর চোখগুলো যেন খুন করে আসা ডাকাতদের মতো। রয় সয় বলল, আইজ সকালে আমার আম্মাজান কলেজে গেছে। মাগার এহনো বাসায় ফিরে নাই। আর তোরা কষ খুইজা পাওয়া যায় না? যখন ধইরা লইয়া গেছে তখন তোরা কই ছিলি? লোকটার মাথা নোয়ানো কষ্টসাধ্য করে মিনমিনিয়ে বলল, বর্ষ, আমরা এতগুলা মানুষ সবসময় ম্যাডামের পিছন পিছন থাকি। কোনো সময় দেখছেন এমন কিছু হইতে? কিন্তু ওই নাটকির নাতি যেই ইলেকশনে জিতল অমনে আমাগর ম্যাডাম হাওয়া কিডন্যাপিং দাওয়ে করে নাই তো বর্ষ? ইমদাদের আনন শক্ত। কিছুক্ষণ চুপ থেকে ভাবে কিছু একটা। পরপরই ফাঁক হলো নিকোটিনে পোড়া কালো ঠোঁট। দাঁতে দাঁত পিষে বলল, ওই, তোরা আমার রিভলভার গুলা বাইর কর। আইজ চৌধুরী বাড়িতে খালি লাশ পড়ব। তারপর আমিও দেহি আমার আম্মাজান রে কেমনে ওরা আটকায় রাখতে পারে। চিল্লিয়ে বাড়ির লোক ডাকার হুমকিতে খুব একটা কাজ হলো না। উল্টে আরাফের ঠোঁট জোড়া সরে এলো একপাশে। তাকালো তিতিরের কপালের উপর পড়ে থাকা চুলগুলোর দিকে। পরপর তর্জনী দিয়ে ঠেলে সেগুলো কানের পাশে নিয়ে বলল, এমনিতেও চারপাশে আমার সুনামের অভাব নেই। তার উপর বউ যদি বিয়ের প্রথমই চিল্লিয়ে সুনাম আরেকটু বাড়িয়ে দেয়, তাতে দোষের কি? ভোতার আগে চোখা নাকটা লালচে হলো তিতিরের। থামল মানুষটা। ঠোঁটের সামনে ঝুঁকে এসে হিসহিসিয়ে বলল, তুমি বরং চিল্লাতে চিল্লাতেই প্লেটের খাবারটুকু খেয়ে নাও। বাড়ির কেউ মাইন্ড করবে না। ক্রুদ্ধ তিতির হা করে কিছু বলার আগেই মুখে খাবার পুরে দিল আরাফ। চোখজোড়া কোটর ছাড়ালো ওর। মুখের খাবার নিয়েই আওড়ালো, আপনি এটা কি করলেন? আরাফও নিজের মুখ ফুলিয়ে ভেঙিয়ে ভেঙিয়ে বলল, কেন? নিজের বউকে নিজের হাতে খাওয়ালাম। উদ্ধৃতি চিহ্ন। মেয়েটা ফুঁসছে। আমি আপনার বউ নই। ত্রস্ত হাত দিয়ে মুখ ঢাকল আরাফ। বড় বড় চোখে চেয়ে বলল, আয় হায়, তাহলে তুমি কার বউ? গেদুর বাপের নও তো? তিতির হাল ছেড়ে দিল। পরাস্ত সৈনিকের ন্যায় দীর্ঘ এক শ্বাস ফেলে শুধল, এখন আবার এই গেদুটাকে? ঠোঁট টিপল আরাফ। আন্ত মুখে লজ্জায় কুটি কুটি। পরপর মাথা তুলে বলল, আমাদের বংশের প্রদীপ, তোমার আর আমার সুপুত্র। বিরক্তিতে চোখ খিচে বন্ধ তিতিরের। আরাফ ওভাবেই আরেকটু ভাত তিতিরের সামনে তুলে ধরে বলল, এবার দেখো, হিসেব মতো তো তুমি গেদুর বাপেরই বউ। তাহলে শুধু শুধু রাগ করছো কেন পাখি?
তিতির বাকরুদ্ধ, বিধ্বস্ত প্রায় আরাফের যুক্তি শুনে। মানুষটা নিজের মতো করে ওকে খাইয়ে বিছানায় বসায়। হাত ধুয়ে সুতির শাড়িটা তিতিরের দিকে এগিয়ে দিতেই ফোঁস করে ওঠে মেয়েটা। এবার এটাও আপনি পরিয়ে দেবেন? আরাফ একবার শাড়ির দিকে আরেকবার তিতিরের দিকে তাকালো। চোখে মুখে স্পষ্ট উৎসাহ নিয়ে বলল, আইডিয়া তো খারাপ দাওনি বউ। আসো পরিয়ে দেই। ত্রস্ত তর্জনী তুলল তিতির। চোখ পাকিয়ে পিছিয়ে যেতে ইশারা করে বলল, দূরে দূরে দূরে, খবরদার বলে দিচ্ছি, একদম ঘেঁষাঘেঁষি করার চেষ্টাও করবেন না আমার সাথে। তাহলে কিন্তু গেদু টাইমের আগেই চলে আসবে, তাই তো? কোনো সমস্যা নাই, আমি আমার বউ পাখিকে নিয়ে একেবারে বাচ্চা গাচ্চা সহ হানিমুনে যাব। মেয়েটার মুখের কথা কেড়ে নিয়ে খুব করে বলল আরাফ। পরপর শাড়ির ভাঁজ খুলতে গেলেই নিয়ে আসলো তিতির। এতক্ষণের দেখানো তেজ টেজ ভুলে শান্ত স্বরে আওড়ালো, ছেলে মানুষ কি শাড়ি পরাতে পারে? ওটা আমার হাতে দিন, আমি পরে নিতে পারবো। তিতিরের গরম রূপ হঠাৎ এমন বরফ ঠান্ডা হলো কি করে? আরাফ ছোট ছোট চোখে চেয়ে বলল, অভিনয় করে লাভ নেই বউ। ছেলে মানুষ যদি লুঙ্গির গিট দিতে পারে, তাহলে শাড়ির প্যাচও দিতে পারবে। দেখি হাত সরাও। তিতিরের মিষ্টি মিষ্টি কথায় কাজ হলো না। ভয়ে চুপসে গেল ওর চেহারা। ছোট্ট কপালটা ভিজল ঘামে, গাল গড়িয়েও পড়ল কয়েক ফোঁট। আরাফ শাড়ির ভাঁজ খুলতে খুলতে এগিয়ে আসতেই দরজায় কড়া নাড়ল মিষ্টি। খোলা থাকলেও ঢুকল না ভিতরে। আন্ত মুখে দাঁড়িয়ে বলল, ভাইয়া, দাদিমা ডাকছেন তোমাকে। আরাফের কপালে ভাঁজ সূচক শব্দ করে এগিয়ে এলো বোনের কাছে। পরপর হাতের শাড়িটা মিষ্টির হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর ভাবিকে পরিয়ে দিস, দেখিস পায়ে চোট পেয়েছে তো, আবার যেন বিছানা ছেড়ে না নামে। হাফ ছেড়ে যেন বাঁচল তিতির। তখনই শুনল যেতে যেতে আরাফ বলছে, এই দাদার বউটা এত জ্বালাচ্ছে কেন? এর জন্য যদি গেদু আসতে লেট হয়, তাহলে এই বুড়িকেই ধরে আগে বিয়ে দিয়ে দেব। পুরান ঢাকায় সন্ধে নেমেছে বহুক্ষণ। ব্যস্ত অলিগলি মানুষের আড্ডায় জমজমাট। টঙের দোকান থেকে বাখরখানি আর দুধ চা এনেছে তৈয়াবো। আরাফের সামনে রাখতেই ফোন থেকে মুখ তুলল মানুষটা। চওড়া হেসে বলল, কি রে তবলা, সারাদিন কই ছিলি? তৈজবের মুখ ভার, আননে অমানিসা ঢেলে আওড়ালো, আর তুই কি করলি? আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? তোর বিয়ের সময় একবারও এই তৈজবের কথা মনে পড়ল না? আরাফ একপেশে হেসে দুধ চায়ের কাপটা হাতে নিল। পরপর পায়ের ওপর পা তুলে শুরুত করে একটা চুমুক বসিয়ে বলল, মন ভালো নেই রে তবলা, বউ কাছে ঘেঁষতে দেবে না বলেছে। তৈজবের চোখ টলটল করছে দাওয়াত না পাওয়ার দুঃখে। সেখানে বন্ধুর বউ কি করতে দেবে না তাতে ওর কি? বিড়বিড় করে বলল, বেশ হয়েছে, আরও করো না জানিয়ে বিয়ে। বিড়বিড় করলেও শুনে ফেলল আরাফ। দীর্ঘ একশ্বাস ফেলল হতাশার। না রে, আর করব না, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। আর দাওয়াত নিয়ে মন খারাপ করিস না। দাদার বউ বলেছে বড় করে বৌভাতের আয়োজন করবে কালকে। এবার খুশি? মুহূর্তেই চোখ মুখ চকচক করে উঠল তৈজবের। দাঁত বের করে বলল, আর সংসদের কি হবে? কার্যালয়েও তো গেলি না আজকে। এত ইম্পর্ট্যান্ট একটা মিটিং। মাঝপথেই বন্ধুর কথা থামিয়ে দিল আরাফ। খাওয়া শেষ করে বিল মেটাতে মেটাতে বলল, পৃথিবীতে সংসার আগে না সংসদ? তৈয়াবো বোকা বোকা চোখে চেয়ে মাথা চুলকে আওড়ালো, সংসার এক্সাক্টলি। ধর যদি তুই তোর বউয়ের কাছে দাম না পাস, তাহলে সংসদে গিয়েও তোর মন টিকবে না। আর সংসদে মন না টিকলে দেশের উন্নতি হবে না। আর দেশের উন্নতি না হলে তোর মতো তবলা রাতবলাই রয়ে যাবে। বুঝেছিস? দুপাশে মাথা নাড়ল তৈয়াবো, কিন্তু শেষ কথাটা গায়ে লাগলো খুব। আরাফ ততক্ষণে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেছে। তাই পেছনে থেকে দৌড়ে আসলো ছেলেটা। মুখ ফুলিয়ে বলল, তুই আমাকে তবলা তবলা বলিস কেন সবসময়? আরাফ এক হাত তৈজবের কাঁধ রাখল, অন্য হাত দিয়ে বন্ধুর গাল চেপে ধরে বলল, এই যে তুই বুঝিস কম বাজিস বেশি, এজন্যই তো তোকে তবলা ডাকি। ঘুমানোর আগে শাওয়ার নেয়ার অভ্যাস আরাফের। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। ভিজা চুলগুলো তোয়ালে দিয়ে মোছার পরও ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে কাঁধে বুকে। পরনে শুধু ধূসর রঙের ট্রাউজার। বিছানার ওপর হাঁটু ভেঙে বসে তিতির। আরাফের দিকে তাকাতেই চক্ষু চড়কগাছর। ত্রস্ত অন্য দিকে ফিরল, দাঁতে দাঁত পিষে বলল, আপনিও এই রুমে ঘুমোবেন? ভ্রু নাচালো আরাফ। ওর চোখে মুখে দুষ্টমির ছাপ স্পষ্ট। না তো, আমি ফুটবল খেলবো। তুমি চাইলে আমরা ফুটবল টিমও বানাতে পারি। আগুন চোখে চাইল তিতির, কিন্তু মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল মুখটা। ঢোক গিলল আরাফকে দুহাতে ভর দিয়ে ওর দিকে এগিয়ে আসতে দেখে। পেছাতে গেলে পিঠ গিয়ে ঠেকল সাদা দেয়ালে।
যে দেয়ালের উপরের অংশ জুড়ে বড় করে টানানো এমপি আরাফ চৌধুরীর একটা পোর্ট্রেট। সামনেও এই পাগল, পিছনেও এই পাগল। নিজের মনেই কেঁদে ফেলল তিতির। ততক্ষণে ওর নাক বরাবর আরাফ হাতের ফাঁকে ফেলে আটকে ফেলল মেয়েটাকে। তৃষ্ণার্ত দৃষ্টি একে একে তিতিরের অধরজোড়ায় গিয়ে থামতেই হাঁসফাঁস করে উঠল কিশোরী। যেন থেমে থেমে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ওর। বউয়ের এটুকুতেই এমন বেহাল দশা দেখে অধর কামড়ে হাসল আরাফ। পরপর আচমকাই মাথা ঝাঁকিয়ে চুলের পানিতে ভিজিয়ে দিল তিতিরের লাল টুকটুকে মুখশ্রী। মানুষটার চুলের ফোঁটা ফোঁটা পানি তিতিরের চোখ, নাক আর গালে ভিজে গেছে। ওর ঈষৎ গোলাপি ওষ্ঠ জোড়াও। ফোঁটা পানিও যেন গড়িয়ে পড়ল সেখান থেকে। ঘটনার আকস্মিকতায় দ্রুত ওঠানামা করছে মেয়েটার বক্ষভাগ। এতক্ষণ অধর কামড়ে হাসলেও এই দৃশ্য দেখে চুপসে গেল আরাফ। দুপুরের মতোই অস্থিরতা বাড়ল ওর বুকের। অবস্থা বেগতিক হওয়ার আগেই গুলির বিকট শব্দে কেঁপে উঠল মেয়েটা। ভয়ার্ত মুখে কান চেপে ধরে শুধল। কিসের শব্দ এটা? আরাফের চোখে মুখে অনীহা। সবসময় ওর রোম্যান্সে এদের বাগড়া না দিলেই কি নয়? বালিশের তলা থেকে নিজের রিভলভারটা বের করে উঠে দাঁড়ালো ও। পরপর বলল, চাচা শ্বশুরের ভাইকে দাওয়াত দিলাম কালকে সকালে আসার জন্য। আর ব্যাটা কি না এই মাঝরাতেই বন্দুকের নল উঁচিয়ে চলে এলো। ছেহ, লজ্জা শরম কিচ্ছু নেই এদের। রাতের সবে প্রথম প্রহর, এর মধ্যেই চৌধুরীর বাড়ির বসার ঘরে তাণ্ডব। ইমদাদ সৌদাগরের এক একজন লোক ভেঙেচুরে ফেলছে প্রতিটি আসবাবপত্র। গার্ডরা সব আধমরা অবস্থায় ফ্লোরে পড়ে। গুলি করা হয়েছে তাদের। শব্দ শুনে বেরিয়ে এসেছেন আহনাফ চৌধুরী আর ফারজানাও। মিষ্টিকে ধরে ধরে এসেছেন দাদি ফরিদা পারভিন। সবার চোখে মুখে আতঙ্ক। অবশ্য এমন কিছুর আশঙ্কাই করছিলেন আরাফের বাবা। তড়িঘড়ি এগিয়ে যেতে নিলেন লোকগুলোকে থামাতে। এতগুলো মানুষ এভাবে মারা যাবে? তখনই হুঙ্কার ছাড়লেন ইমদাদ, আমার আম্মাজানরে তোরা লুকায় রাখছস? থমকালেন আহনাফ। ভীত চোখে একবার চাইলেন স্ত্রীর দিকে। ঠিক এই কারণে আরাফের কাজকর্ম ওনার পছন্দ না। কি দরকার ছিল এমন গুন্ডা মাস্তানের মেয়ে বিয়ে করে আনার? ইমদাদ সৌদাগরের পিছনে দাঁড়িয়েছিল আজলাইন শেখ, সম্পর্কে তিতিরের মামা। শুকনা পাতলা লোক, কিন্তু তেজ দুলাভাইয়েরও 1 ডিগ্রি উপরে। ওনার সাথে সাথেই থাকেন সব সময়। ইমদাদের কথা শুনে ধীর পায়ে এগিয়ে এলেন তার কাছে। কাঁধে হাত রেখে বললেন, দুলাভাই, এমনই হবে না, পিস্তলটা আমার হাতে দেন। গুলি কইরা খুলি উড়ায় দেই এগোর। তারপর তিতিররে খুইজ্জা বাইর করতেছি। যার ট্রিগার চাপতেই দাঁত পড়ে যাওয়ার কথা সে উড়াবে খুলি। কথাগুলো শুনতাই সবার মনোযোগ সরল সিঁড়ির দিকে। হেলে দুলে দোতলা থেকে নামছে আরাফ। শুধু গ্রে রঙা ট্রাউজারটুকু ঝুলছে নাভির নিচে। অন্যথায় পুরো শরীর উদম। নেমে এসে বেশ আয়েশ করে রিভলভার দিয়ে কপাল চুলকালো মানুষটা। পরপর তাকালো আজলাইনের দিকে। চওড়া হেসে বলল, শরীর দেখে তো মনে হয় বাতাসের সাথে উড়ে যাবেন, তার ভিতরেও এত তেজ? আজলাইন কিছু বলার জন্য তেড়ে আসতে নিলেও হাত দিয়ে আটকে থামিয়ে দিলেন ইমদাদ। চোখের চাউনি প্রকট। পরপর স্থূল স্বরে আওড়ালেন, আমার আম্মাজানরে কি করছস? বুকে হাত বেঁধে দাঁড়ালো আরাফ। নিজের দিকে পুরোদস্তুর একবার তাকাতেই দুপাশে প্রসারিত হলো অধর যুগল। হেসে হেসে বলল, আমাকে দেখে বুঝতে পারছেন না কি করেছি? ভাঙিয়ে বলবো? না, বড়দের সামনে এসব বলতে আমার আবার লজ্জা করবে। তার চাইতে অন্য কথা বলি শুনুন। আপনার এইসব পোষা কুকুরগুলো নিয়ে আপনি বাড়ি ফিরে যান। কাল একদম বেশ রেডি টেডি হয়ে এসে বেয়াইয়ের বাড়িতে দাওয়াত খেয়ে যাবেন। কেমন? চোয়াল শক্ত হলো ইমদাদের। দাঁতে দাঁত পিষে বলল, আমি ফাঁকা আওয়াজ কম দেই, কাম বেশি করি। আমি তো আমার আম্মাজানরে নিয়া ফিরমুই। তো তোর আর কোনোদিন সংসদে ফেরা হইব না। আরাফের চোখ মুখে চকচক করছে কৌতুক। নাকমুখ কোচকানো হাসি দিয়ে উচ্ছ্বসিত কদমে এগিয়ে আসলো শ্বশুরের মুখ বরাবর। সংসদ আমার 2 নম্বর বউ নাকি, যে না গেলে রাগ করবে? আমি বরং কালকে বউ ভাত শেষ করে আমার ওয়ান এন্ড অনলি বউকে নিয়ে একেবারে শ্বশুর বাড়িতেই গিয়ে ঘুরে আসবো। তারপর সংসদ। ইমদাদ সৌদাগর থমকালেন। রাগে তোপে লালচে চোখের কোটর। হাতের রিভলভারটা উপরে তুলে ট্রিগার চাপতেই আরও একবার গুলির শব্দ। ছাদের মাঝবরাবর গিয়ে লাগলো বুলেটটা। আর্তনাদ করে উঠলেন ফারজানা। ঢোক গিললেন আহনাফ চৌধুরী। শুধু নির্লিপ্ততা চেহারায় দাঁড়িয়ে আরাফ। অল্প অল্প করে ঠোঁটটা বাঁকালো একপাশে। পরপর দীর্ঘ এক শ্বাস ফেলে হতাশ স্বরে বলল, আমার আর কি, আপনার মেয়েকেই শুনতে হবে যে তার শ্বশুর বাড়ির ছাদ ফুটো। ইমদাদ এবার আর রাগলেন না, বরং মুহূর্তেই পিস্তলটা নামালেন আরাফের কপাল বরাবর। একপাশে ঘাড় কাত করে আওড়ালেন, যদি জামাইই না থাকে তাইলে কিসের শ্বশুর বাড়ি? নিজের মেয়ের জামাইকে খুন করবেন শ্বশুর?
মশাই, ঠোঁটের কোন চূড়ায় উঠালেন ইমদাদ। চিন্তা নাই, খালি তোরে মারমু না, তোর পুরা পরিবারের সবাইরে একজন একজন কইরা মারমু, যাতে শহরের প্রত্যেকটা মানুষ টের পায় কার আম্মাজানরে তুইল্লা আনছিলি তুই। এ পর্যায়ে ভরকালো আহনাফ চৌধুরীর পুরো পরিবার মিষ্টির পাশে দাঁড়িয়ে মুখে আঁচল চাপলেন ফরিদা। চোখের পানিতে গাল ভিজল বৃদ্ধার। আরাফের বাবা কঠিন মানুষ, কখনো ছেলের প্রতি নরম হননি। ছেলের কোনো কাজে কোনোদিন সন্তুষ্ট হতে পারেননি। রাজনীতিতে জোড়াতে শতবার বারণ করার সত্ত্বেও আরাফ ইলেকশনে দাঁড়ায়। এই একটা ক্ষোভে বাপ ছেলের সম্পর্কে চূড়ান্ত ফাটল ধরে। সাথে আরাফের বাঁকা বাঁকা কথা তো আছেই। তবুও আজ দু হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়লেন আহনাফ চৌধুরী। আন্ত মুখে চোখ খিচে তিনি দু হাত জোর করে বললেন, আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান, শুধু আমার আরাফকে কিছু করবেন না। ইমদাদ সৌদাগর শুনলেন না সেসব। ট্রিগারে চাপতে মাত্র 2 সেকেন্ড লাগবে তার। আজলাইন শেখের তৃপ্তির হাসি তাতে। আরাফের করা অপমানের বদলা নেয়ার এটাই মোক্ষম সুযোগ। মিষ্টি সহ কাঁদছে বাড়ির সবাই। এমন অবস্থাতেও নেই যে পুলিশকে একটা ফোন করবে। পুরো বাড়িই যে এখন তিতিরের বাবার জিম্মায়। আরাফ স্থির, বুলেটের সামনে থেকেও শরীরে ভয়ের লেশটুকু নেই। মুষ্টিবদ্ধ হাতে নিজেকে নিয়ন্ত্রণের প্রচেষ্টায়। হিমশীতল কণ্ঠে আওড়ালো, বাবা ওঠো। আজলাইন শেখ ফোন কাটলেন পাশ থেকে। হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ুন। ছেলের মরার সময় বাপকে এমন আহাজারি করতে দেখলে ভালো লাগে বলুন তো? ইমদাদ সৌদাগর অনর, কিন্তু ট্রিগারে আঙুল রাখতেই উপর থেকে বাবা বলে ডেকে উঠল তিতির। সেদিকে তাকালো বসার ঘরের সকলে। পায়ের ওই ক্ষত নিয়েই সিঁড়ি ভেঙে কোনোমতে নামল মেয়েটা। উদ্ভ্রান্ত চেহারা, শুকনো মুখে একবার আরাফকে দেখে তাকালো বাবার দিকে। আস্তে ধীরে এগিয়ে এসে রিভলভারের উপর হাত রাখল। আরাফের কপালের সামনে হতে নামিয়ে শান্ত স্বরে আওড়ালো, আমি ঠিক আছি বাবা, চলো বাসায় যাব। ইমদাদ সৌদাগর কিছু না বললেও চমকালেন আজলাইন। ত্রস্ত এগিয়ে আসলেন ভাগ্নির কাছে। তুই ঠিক আছিস মানে? আজ সারাটা দিন এরা তোকে আটকে রাখলো, জোর করে এই ছেলে বিয়ে শাদির নাটক সাজালো, আর আমরা এমনি এমনি এদের ছেড়ে দেব? মামার থেকে চোখ সরিয়ে নিল তিতির। পরপর স্থির দৃষ্টিতে তাকালো বাবার দিকে। চোখে ক্লান্তির ছাপ, যেন এক্ষুনি ঢলে পড়বে মেঝেতে। পায়ের ব্যান্ডেজটাও খুলে যাওয়ার পথে, উপরটা ভিজে লাল রক্তে। ওই অবস্থাতেই মেয়েটা আওড়ালো, আমি যখন বলেছি আমি ঠিক আছি, তখন এর উপর কি আর কোনো কথা উঠতে পারে বাবা? তুমি আমাকে বাসায় নিয়ে চলো একটু। এসব মারামারি খুনোখুনির মধ্যে আমার আর ভালো লাগছে না থাকতে। ইমদাদ সৌদাগর যে মেয়ে অন্তপ্রাণ, সেই মেয়ের কথা ফেলার প্রশ্নই ওঠে না। চৌধুরী পরিবারের উপর প্রতিশোধ উনি তুলবেন। তবে তিতির যেহেতু চাচ্ছে না, তাই আপাতত ওর সামনে উনি কিছু করবেন না। বেশ, আমার আম্মাজান যা চায় ওইটাই আমার শেষ সিদ্ধান্ত। ওই তোরা গাড়িতে ওঠ, আমি আমার মারে লইয়া আইতাছি। হাফ ছাড়ল তিতির। বাবার পাশে হাঁটতে হাঁটতে পা বাড়ালো বাড়ির বাইরে। একবারও ফিরে চাইল না পিছনের মানুষগুলোর দিকে। তিতির সারাদিন নিজের রুম থেকে বের হয়নি। পায়ের কাটা জায়গায় ব্যথাও বেড়েছে প্রচুর। মা রোকসানা বেগম কয়েকবার এসে দেখে গেছেন মেয়েকে। খাবারের জন্য সাধাসাধি করলেও মুখে দানা পর্যন্ত কাটেনি তিতির। শেষমেশ মুখ খুললেন ভদ্রমহিলা। বিছানায় বসে মাথায় হাত রাখলেন তিতিরের। একটা কথা বলি মা, বাবার মতো জেদি হোস না। আর বিয়েটাও তো কোনো ছেলেখেলা নয় তিতির। যা সিদ্ধান্তই নিবি, একটু ভেবেচিন্তে নিস। তিতিরের ঠোঁট নড়ল না, আন্ত মুখে শব্দ নেই, কেবল মাথাটা এলিয়ে দিল মায়ের কাঁধে। পরপর দীর্ঘ এক শ্বাস ফেলে বলল, তুমি একটু বাবা আর মামাকে বোঝাবে মা, যেন ওনাদের বাড়ির কারোর কোনো ক্ষতি না করে। মানুষগুলো ভীষণ ভালো জানো, ওই একটা দিন আমার একটুও কষ্ট হয়নি। আর আরাফ, ও ভালো না? তিতির থামে। রোকসানার প্রশ্নের জবাবে নীরব সে। ভালো, একটা আধপাগল লোক, যে নিজের জানের পরোয়া না করেই গুলির সামনে মাথা পেতে দেয়। শুনেছি ছেলেটা নাকি তোর বাবার বিরোধী পার্টির নেতা। এবার ইলেকশনেও জিতেছে মনে হয়। কিন্তু তোকে চিনল কি করে? তিতির মাথা নাড়ল দুপাশে। কিভাবে চিনেছে, ভালোবেসেছে, সেসবের কিছুই তো জানে না ও। ভদ্রমহিলাও আর ঘাটালেন না মেয়েকে। খাবে কি না জিজ্ঞেস করলেও যখন তিতিরের জবাব পাল্টালো না, তখন হতাশ পায়ে রুম ছাড়লেন তিনি। পুরান ঢাকার আকাশে মাঝরাত, চাঁদের ফালিটুকু আড়াল করে মেঘের আনাগোনা শুরু। বৈরী বাতাসে উত্তাল জানালার পর্দা। মুহূর্তের মধ্যেই এক শান্ত পরিবেশের অশান্ত নৃত্যে দোদুল্যমান পুরো শহর। তিতিরের চোখ দুটো লেগে এসেছিল সবে, কিন্তু হুট করেই কিছু একটা পড়ে গেল যেন। বিকট শব্দ পেয়েই উঠে বসল সে। বুকটা ধরফরায়,
কপালের ভাঁজে আতঙ্ক। সন্ত্রস্ত চোখে আশেপাশে তাকাতেই বুঝল ঝড় বইছে বাইরে। সফেদ পর্দাগুলো উড়ছে এলোমেলো ভাবে। তাতেই ড্রেসিং টেবিলের কোনো কিছু নিচে পড়ে গেছে হয়তো। হাফ ছাড়ল মেয়েটা। শুতে গেলেই বুঝল গলা শুকিয়ে কাঠ। তেষ্টাও পেয়েছে খুব। পানির বোতলটা বেডসাইড টেবিলের উপরেই রাখা ছিল। সেদিকে হাত বাড়ালো তিতির। চোখে একরাশ ঘুম নিয়ে ধরার সময় বেখেয়ালে মেঝেতে পড়ল ওটাও। গড়িয়ে গেল একেবারে খাটের তলায়। এখন পানি পাবে কোথায় ও? মুখে একরাশ বিরক্তি। সূচক শব্দ করল মেজাজ খারাপ হওয়াতে। কেন যে পায়ে এমন জখম হতে গেল ওর? একটুও যে হেঁটে নিচতলায় গিয়ে পানি খেয়ে আসবে, তারও উপায় নেই। ঠিক সেই সময় খাটের তলা থেকে কিভাবে গড়িয়ে বের হলো বোতলটা। যেন কেউ নিজে থেকে ঠেলে দিয়েছে ওটাকে। তিতির হতবাক, হতবুদ্ধ মস্তিষ্ক। এমন কি করে হলো? কেউ কি আছে খাটের তলায়? নাকি বাইরের বাতাসের কারসাজি সব? দোয়া দরুদ পড়ে বুকে ফু দিল কয়েকবার। একটু ঝুঁকে বোতলটা হাতে নিয়েই ত্রস্ত উঠে বসল ও। বোতল বের হওয়ার রহস্য খুঁজতে গিয়ে কি থেকে কি দেখে বসবে, এই ভয় আর চাইল না সেদিকে। এক চুমুকে পানিটুকু সাবার করে ফের যেই শুতে যাবে তখনই দেখল বিছানার এক কোণ থেকে হামাগুড়ি দিয়ে উঠে আসছে এক ছায়ামূর্তি। অন্ধকার রুমে চেহারা ঠাহর হয় না। তাতেই ভয় শুকলো অন্তপুট। তবে প্রকট চোখে চিৎকার করার আগেই অবয়বটির হাত এসে থামল তিতিরের মুখে। চেপে ধরে বালিশের সাথে মাথা ঠেকাতেই ছটফটিয়ে উঠল মেয়েটা। শুনল ফিসফিস করা কিছু শব্দ। আরে আস্তে বউ, এত জোরে চিৎকার দিলে মানুষ তো ভাববে ডাকাত পড়েছে। শান্ত হলো তিতির। অক্ষিযুগল তখনও কোটরের বাইরে। আরাফ ঠোঁট গোল করল। নিশ্চিন্তের শ্বাস ফেলল পরপর। কিন্তু হাতটা সরাতেই চোখ পাকালো কিশোরী। রেগেমেগে বলল, আপনি ঢুকলেন কি করে? কোথায়? তোমার মনের ভিতর? আরাফের ঠোঁটের কোণ চূড়ায় উঠল কথার মাঝে। তিতিরের মাথার দুপাশে রাখা হাত দুটোতে শরীরের সমস্ত ভার। তবুও ক্লান্তির ছিটে ফোঁটাটুকু নেই চেহারায়। অথচ বিরক্তিতে তখনও নাকমুখ কুঁচকে মেয়েটা। দাঁতে দাঁত চেপে বলল, ঘরের ভিতর কি করে ঢুকলেন? আই হ্যাভ থাউজেন্ডস অফ ওয়েজ টু কাম ব্যাক টু মাই ওয়াইফ। উদ্ধৃতি চিহ্ন। ঢোক গিলল তিতির। দৃষ্টিতে আরাফকে রেখে সতর্ক কণ্ঠে আওড়ালো, অ্যান্ড মাই ড্যাড অলসো হ্যাজ থাউজেন্ডস অফ ওয়েজ টু কিল ইউ রাইট নাও। মানুষটা হাসল আলগোছে। দৃঢ়তার সাথে বলল, উহু, পারবে না। ভ্রু বেঁকে এলো তিতিরের। কণ্ঠে প্রহসন মিশিয়ে শুধল, কেন পারবে না? আপনি এমপি বলে? কারণ তুমি আমায় বাঁচিয়ে নেবে বলে। তখন তোমার বাবার গুলির সামনে থেকে যেভাবে বাঁচিয়েছ। ধৈর্য হারালো তিতির। দু হাতের ধাক্কায় উপর থেকে ঠেলে সরালো আরাফকে। উঠে বসল চোয়াল শক্ত করে। থেমে থেমে বলল, এজন্যই বলে পাগলের সুখ মনে মনে। না আমি আপনাকে বাঁচিয়েছি না ভবিষ্যতে কোনোদিন বাঁচাবো। বাবাকে ডাকার আগে ভালোয় ভালো এখান থেকে বেরিয়ে যান। বেশাইশ করে হাত পিছনে রেখে বসল আরাফ। ঘাড় কাত করে দেখল তিতিরের রাগে ফুঁসতে থাকা মুখখানা। তখনই বাইরে কোথাও বিকট শব্দের বজ্রপাত। বিদ্যুৎ চমকালো। সাথে সাথে আলোর ঝলকানি রুময়। পরপর মুষলধারে নামল বৃষ্টি। জানালার ফাঁক গলে আসা ঠান্ডা বাতাস আরও একবার ছুঁয়ে গেল ওদের দুজনকে। দেখলে বউ, আবহাওয়াও চাইছে না আমি এত রোমান্টিক একটা রাতে বউ ছাড়া ঘুমোই। আর তুমি কিনা আমাকে এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বের করে দিতে চাইছো? ছি! আপনি যাবেন না? না। জেদ ধরল আরাফ। বাচ্চাদের মতো শটান হয়ে শুয়ে পড়ল বসা অবস্থাতেই। বুকের ওপর হাত বেঁধে তাকালো সিলিং এর দিকে। মুখ ফুলিয়ে ফুলিয়ে বলল, আমারই আসলে কপাল খারাপ। নয়তো এত সুন্দর বডি বানিয়েও বউয়ের মন পেলাম না। চেহারার কথা না হয় বাদই দিলাম। আর আমার বন্ধু তবলা স্লাব বুড়ো ভাম, এক পা কবরে দিয়ে বিয়ে করেছে। সেও দেখো কদিন পর বাচ্চার বাপ হবে। বউয়ের আঁচলের তলা থেকে বেরি হয় না রোদে পুড়ে স্কিন নষ্ট হয়ে যাবে বলে। আর আমি? তিতির সরু চোখে তাকিয়ে। এই লোকের একটা কথাও ওর বিশ্বাস হচ্ছে না। ভুলিয়ে ভালিয়ে আবার কোনো ট্রেপে ফেলতে চাচ্ছে না তো? তবুও যেন বাজিয়ে দেখতে চাইল আরাফকে। তো কি চান আপনি? আর ঠিক এই কথাটাই যেন শুনতে চাচ্ছিল আরাফ। মুহূর্তেই লাফ দিয়ে উঠে বসল ও। তবুও চোখ মুখে অবিশ্বাস টেনে নিশ্চিত হতে শুধল ফের, আমি যা চাইব তা পাবো তো? তিতির বুকে হাত বাঁধল সহসা। ভীষণ কনফিডেন্সের সাথে ভ্রু উঁচিয়ে বলল, নিয়ত খারাপ না হলে নিশ্চয়ই পাবেন। ব্যাস, অমনি ফুস করে নিভে গেল আরাফের চেহারা। ওর আনন্দের সাগরে ভাটা পড়ল তিতিরের একটা কথায়। ঠোঁট টিপে চোখ খিচে বলল, বিয়ে করা বউয়ের সামনে পৃথিবীর কোন বরের নিয়ত ভালো থাকে শুনি? থতমত খেল তিতির। এদিক ওদিক চাইল কোণঠা এড়াতে। মোবাইলটা পাশেই ছিল। সেটা হাতে নিয়ে স্ক্রিনের লক খুলতে খুলতে বলল,
আপনি বাদে সবার। এত বড় কথা? আরাফের বুকটা ভেঙে খান মুহূর্তেই। এক পল মাথা নিচু করে ফের চাইল মেয়েটার দিকে। কপালে ভাঁজ পড়ল অমনি। তিতির কল দিচ্ছে কাউকে একটা। মুখ কালো করে শুধুল। কাকে কল দিচ্ছ? পুলিশকে? ধরিয়ে দেবে বরের নিয়ত ভালো নয় বলে? তিতির ভ্রূক্ষেপহীন কানে ফোন নিয়েই বলল, এত রাতে আপনাকে থানায় পাঠাবো? পাগল নাকি আমি? পরে দেখা যাবে ওখানে গিয়েও বকবক করে সবার মাথা খাবেন আর ওনারা উল্টে এসে আপনাকে রেখে যাবে। তাহলে হুট করেই বন্ধ দরজায় করা নাড়ার শব্দ। থামল আরাফ। পুরো কথাটা শেষ করার হওয়ার আগেই শুনল ইমদাদ সৌদাগরের কণ্ঠ। আম্মা যান, কোনো সমস্যা? এত রাইতে ফোন দিছো কেলা?